হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আমার অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। তো দেখো, আজ তোমাদের সামনে একটা নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সিলোজিম বা অনুমান বাক্য। তো এই সিলোজিম নিয়ে তোমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক প্রবলেম থাকে, অনেকে মানে পরীক্ষার সময় সিলোজিমটা ঠিকঠাক উত্তর করে আসতে পারো না। তো আমরা আজকে শিখবো সঠিক পদ্ধতিতে অল্প সময়ে কিভাবে আমরা সিলোজিমগুলো অর্থাৎ অনুমান বাক্যগুলো সঠিক করে আসি এবং যথাযথ নাম্বারটা পাই। তো ফার্স্ট যেটা বলবো যে সিলোজিম বা অনুমান বাক্য ব্যাপারটা কি না, এখানে তোমার কিছু স্টেটমেন্ট তোমাকে দেবে, একটা হোক, দুটো হোক, তিনটে হোক স্টেটমেন্ট, আর দেবে কি কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্ত। এই স্টেটমেন্ট আর কনক্লুশন মানে অনুমান বাক্য এবং সিদ্ধান্ত, এই দুটো নিয়ে তোমার কাজ। তো আমরা মেনলি আজকে সিলোজিমটা যার উপর বেস করে শিখবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রামের উপরে অনুমান বাক্যটা শিখলে কি হয় না, তোমার কোনোভাবে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো তোমরা ভিডিওটা দেখো। আমি আজকে তোমাদের একদম সিলোজিমের বেসিক পার্ট, একদম বেসিক জিনিসটা তোমাদের কাছে তুলে ধরবো। এরপর আস্তে আস্তে অ্যাডভান্স পার্টও তোমাদের কাছে নিয়ে আসবো, কিছু প্র্যাকটিস সেটও নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করি সিলোজিম নিয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ হবে। তো প্রথম দেখো, সিলোজিম বলতে মানে পরীক্ষায় কেমন আসে, অনেকেই পরিচিত এই সিলোজিমের সঙ্গে, অনেকেই আবার পরিচিত নয়। তো দেখো, সিলোজিমের এখানে একটা স্টেটমেন্ট থাকে, তোমরা সকলেই দেখেছো। এখানে স্টেটমেন্ট একটা, দুটো স্টেটমেন্ট দিয়ে দিল, আর এখানে তোমাকে দিয়ে দিল কনক্লুশন। এখানেও তোমাকে একটা বা দুটো কনক্লুশন, মিনিমাম দুটো, তিনটে, চারটে, পাঁচটা কনক্লুশনও দিতে পারে, ঠিক আছে। তো এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা, সরি, এই স্টেটমেন্টটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, ফার্স্ট আমাদের এটা জানতে হবে। একদম বেসিক পার্টটা তোমাদের আজকে তুলে ধরবো, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। এই স্টেটমেন্ট সবসময় মনে রাখবে, চারটে অনুমান বাক্য, চারটে বচনের উপর নির্ভর করে স্টেটমেন্টটা গঠিত। চারটে বচনের উপর নির্ভর করে স্টেটমেন্টটা গঠিত। তাহলে কটা বচন না, চারটি বচনের উপর নির্ভর করে। আমি যেমন ভাবে লিখছি তোমাদের, তোমরা সেটা নোট করে নিতে পারো খাতায়, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই চারটি বচন কি কি, ফার্স্ট আমাদের জানতে হবে চারটি বচন কি কি। তো দেখা যাক, চলো নেক্সট স্লাইডে যাই, চারটি বচন নিয়ে আলোচনা করি। ফার্স্ট হচ্ছে এক নম্বর বচন, এক নম্বর প্রপোজিশন কি না, আমরা বলছি ইউনিভার্সাল পজিটিভ। তোমরা লিখে নেবে ইউনিভার্সাল পজিটিভ। ইউনিভার্সাল পজিটিভ এর বাংলা অর্থ হচ্ছে, ধরো ইউনিভার্সাল মানে কি সার্বিক, তাহলে সার্বিক সদর্থক। ইউনিভার্সাল পজিটিভ মানে হয়ে গেল সার্বিক সদর্থক। দু নম্বর আমরা বচন নেব কি ইউনিভার্সাল নেগেটিভ। ইউনিভার্সাল নেগেটিভ মানে হচ্ছে সার্বিক নঙর্থক। এগুলো তোমরা খাতায় নোট করো, এই জিনিসগুলো কি সেগুলো আমি বিশদে তোমাদের কাছে আলোচনা করছি, তোমরা শুধু ভিডিওটা মন দিয়ে দেখবে এবং খাতায় নোট করবে। তিন নম্বর হচ্ছে পার্টিকুলার, পার্টিকুলার পজিটিভ। দেখো, এই বিষয়গুলো যদি না জানো, বেসিকটা যদি না জানো, তাহলেই কিন্তু তুমি যখন ভেন ডায়াগ্রাম করবে তোমার ভুল হবে। অনেকে বেসিকটা না জেনে শুধু ভেন ডায়াগ্রাম শিখতে যায় বা করতে যায় বলে এই ভুলগুলো হয়। তো বেসিক জিনিসগুলো তোমাদের কাছে আগে তুলে ধরছি। পার্টিকুলার পজিটিভ মানে হচ্ছে বিশেষ বা কিছু কিছু, যেটা আমরা বলি বিশেষ সদর্থক, বিশেষ সদর্থক। আর চার নম্বরে আমরা বলবো পার্টিকুলার নেগেটিভ। পার্টিকুলার নেগেটিভ মানে হচ্ছে বিশেষ নঙর্থক। কেমন? তাহলে এই চারটে প্রপোজিশনের উপর দাঁড়িয়ে সমগ্র স্টেটমেন্ট কিন্তু তৈরি। এই চারটে প্রপোজিশনের বাইরে কোনো স্টেটমেন্ট নেই। চারটে প্রপোজিশন তোমাদের কাছে আলোচনা করছি আস্তে আস্তে, তোমরা শোনো। প্রথমে বলেছি দেখো ইউনিভার্সাল পজিটিভ। ইউনিভার্সাল পজিটিভ মানে কি সার্বিক সদর্থক। এই সার্বিক কথার অর্থ কি? সার্বিক মানে সকল। ধরো আমার ক্লাসে
যা স্টুডেন্ট আছে, ধরো আমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তো আমি বললাম সকল স্টুডেন্ট হয় বুদ্ধিমান, সকল ছাত্র হয় বুদ্ধিমান। তাহলে এখানে আমি কতগুলো ছাত্রকে বোঝালাম? এখানে আমি সকল ছাত্রকে বোঝালাম, যে সকল ছাত্র হয় বুদ্ধিমান মানে এখানে 50 জনকেই বোঝাচ্ছি। তার মানে টোটাল অর্থাৎ সার্বিক। এবং এই স্টেটমেন্টের মধ্যে যেহেতু কোনো নেগেটিভ নেই, তাই জন্য একে আমরা সদর্থক বলছি। তাহলে সকল ছাত্র হয় বুদ্ধিমান, এই বচনটা হয়ে গেল কি না সার্বিক সদর্থক। এবার ধরো আমি বললাম যে কোনো ছাত্র নয় বুদ্ধিমান, বা কোনো ছাত্র নয় চালাক, ধরো আমি এই কথাটা বললাম, বা কোনো ছাত্র নয় বোকা, কোনো ছাত্র নয় বোকা। তাহলে এখানে আমার যতগুলো ছাত্র আছে আমি ততগুলো সম্পর্কেই বলছি যে তারা কি নয়, না তারা বোকা নয়। তাহলে এই ক্ষেত্রে দেখো নেগেটিভ দিয়েও আমি কিন্তু সকলকে বোঝাতে পারি। আর যেহেতু এখানে নেগেটিভ সেন্স আছে, তাই জন্য একে আমরা বলবো সার্বিক নঙর্থক। তাহলে সার্বিক সদর্থক কি হলো, না সকল ছাত্রই বুদ্ধিমান, আর সার্বিক নঙর্থক কি হয়ে যাচ্ছে, কোনো ছাত্র নয় বোকা। ঠিক আছে। এবার দেখো পার্টিকুলার পজিটিভ কি। পার্টিকুলার পজিটিভ এর অর্থ হলো, পার্টিকুলার মানে কি বিশেষ বিশেষ। ধরো আমার ক্লাসে 50 জন ছাত্র আছে, আমি সেখানে বললাম যে কিছু ছাত্র হয় বুদ্ধিমান, কিছু ছাত্র হয় বুদ্ধিমান। তাই এই কিছু ছাত্র হয় বুদ্ধিমান এর অর্থ কি, নিশ্চয়ই 50 জন নয়, 50 জনের মধ্যে কিছু কিছু। তাহলে এই কিছু কিছু অর্থে আমরা বিশেষ কথাটা ইউজ করি। আর যেহেতু এর মধ্যে কোনো নেগেটিভ সেন্স নেই, তাই জন্য এটা হয়ে গেল পার্টিকুলার পজিটিভ। নেক্সট দেখো পার্টিকুলার নেগেটিভ। পার্টিকুলার নেগেটিভ কি না, ঠিক তাই, এখানে কিছু কিছু সম্পর্কে আমি নঙর্থক স্টেটমেন্ট দিচ্ছি, যে কোনো কোনো ছাত্র নয় বোকা। তাহলে কোনো কোনো ছাত্র নয় বোকা এর অর্থ কি, যে আমার যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে কিছু ছাত্র বোকা নয়, আমি এটা বোঝাতে চাইছি। তার মানে সবাই নয়, কিছু ছাত্রের কথা বলছি, কিছু, তাই জন্য বিশেষ। আর যেহেতু এখানে নঙর্থক মানে নেগেটিভ সেন্স আছে, তাই জন্য একে আমরা বলছি বিশেষ নঙর্থক। তাহলে এই চারটে প্রপোজিশন তোমার বোঝা গেল কি, ইউনিভার্সাল পজিটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার পজিটিভ, পার্টিকুলার নেগেটিভ। এগুলো তোমরা খাতায় নোট করবে। এবার দেখো এদের প্রত্যেকটার তো একটা গঠন আছে। ধর আমি যেমন বললাম যে সকল ছাত্রই বুদ্ধিমান, এই যে সকল ছাত্রই বুদ্ধিমান, এটাকে কেন আমরা ইউনিভার্সাল পজিটিভ বলছি না, এই চারটে প্রপোজিশনের একটা নির্দিষ্ট আকার আছে, সেই আকারগুলো আমরা এবার শিখবো। দেখো এখানে আকারগুলো আমরা লিখছি, এখানে আমি আকার বলে হেডিং করছি, তোমরাও ঠিক এইভাবে হেডিং করবে। তাহলে ইউনিভার্সাল পজিটিভের আকার কি, আমরা যদি ইংরেজিতে লিখি অল এ ইজ বি, বা ধরো অল এস ইজ বি করে দিই সাবজেক্ট আর প্রেডিকেট, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমি এটাকে, ধরো এইটাকে আমি এস আর পি করে দিলাম, ঠিক আছে। দেখো অল এস ইজ, অল এস ইজ পি মানে কি, এর বাংলাটা হয়ে যাচ্ছে কি সকল এস হয় পি। এই যে এস আর পিটা কি না সাবজেক্ট প্রেডিকেট, এই সাবজেক্ট প্রেডিকেটের জায়গায় তুমি যা খুশি বসাতে পারো। সকল এস এর জায়গায় ছাত্র হয়, পি এর জায়গায় বুদ্ধিমান, সকল ছাত্র হয় বুদ্ধিমান, সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় বুদ্ধিমান, সকল মানুষ হয় মরণশীল। এখানে তুমি যা খুশি লিখতে পারো। আমি এখানে কোনো সাবজেক্ট প্রেডিকেট লিখলাম না বলে এখানে এস আর পিটা দিলাম। তাহলে ইউনিভার্সাল পজিটিভ এর আকার কি না অল এস ইস পি বা সকল এস আই পি। এই সকল এস আই পি এর অর্থই হয়ে যাচ্ছে সেটা ইউনিভার্সাল পজিটিভ। ইউনিভার্সাল নেগেটিভ কি, ইউনিভার্সাল নেগেটিভ হচ্ছে দেখো নো এস ইজ পি মানে কোনো এস নয় পি, কোনো এস নয় পি, নো এস ইস পি মানে কোনো এস নয় পি। এখানেও দেখো কোনো ছাত্র নয় বোকা, কোনো মানুষ নয় অমর, যা খুশি লেখা যায়। নেক্সট দেখো পার্টিকুলার পজিটিভ। পার্টিকুলার পজিটিভ মানে হচ্ছে কিছু কিছু, তাহলে সাম এস ইস পি মানে কিছু এস হয় পি। এগুলো তোমরা কিন্তু প্রত্যেকে খাতায় নোট করবে, খাতায় নোট না করলে কিন্তু ভুলে যাবে। এইটা হচ্ছে বেসিক, এই জিনিসটা শিখে গেলে তোমাদের সিলোজিম কিন্তু আর আটকাবে না। সাম এস ইস পি, তাহলে সাম এস ইস পি মানে কি কিছু এস হয় পি, তাহলে কিছু মানে পার্টিকুলার, আর যেহেতু এখানে নেগেটিভ সেন্স নেই তাই জন্য এটা পজিটিভে গেল। আর পার্টিকুলার নেগেটিভ কি না সাম এস ইজ নট পি মানে কিছু, দেখবে ঠিক এরকম ভাবেই তোমাদের বাংলাতে যখন আসবে তখন দেখবে কিছু ছাত্র হয়
বুদ্ধিমান, বা তোমার সকল তোমার ছাত্র হয় বুদ্ধিমান, এইভাবেই আসে। ঠিক আছে, তাহলে এখানে কিছু এস নয় পি, সাম এস ইজ নট পি, এর অর্থ হচ্ছে কিছু এস নয় পি। তাহলে এই দেখো এই চারটে প্রপোজিশনের উপর তোমার সবটা দাঁড়িয়ে আছে, এই চারটে প্রপোজিশনের উপর তোমার কিন্তু সমগ্রটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার এই চারটে প্রপোজিশনকে আমরা ভেন ডায়াগ্রামে কি করে কনভার্ট করব, এটা আমাকে শিখতে হবে। এই চারটে প্রপোজিশনের উপরই ভেন ডায়াগ্রাম আঁকতে হয়, আর তোমার স্টেটমেন্টে যা থাকবে সবটাই তুমি ভেন ডায়াগ্রামে আঁকবে। সেটা পড়ে সেই ভেন ডায়াগ্রাম এঁকে তুমি দেখবে কনক্লুশনে সেটা যাচ্ছে কিনা, যদি যায় তাহলে ফলো, যদি না যায় তাহলে আনফলো। তো সেগুলো আমি আসছি। তো আগে আমরা দেখব যে এই প্রপোজিশনগুলো, অর্থাৎ চারটে প্রপোজিশনকে আমরা কিভাবে ভেন ডায়াগ্রামে কনভার্ট করব। ঠিক আছে, তো আমি এটা তোমরা লিখে নিও, এইটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানেই তোমাদের কি বললাম না, তোমাদের এবার দেখাবো যে প্রপোজিশনগুলোর কিভাবে আমরা তাকে ভেন ডায়াগ্রামে আঁকবো। তাহলে ফার্স্ট প্রপোজিশন আমরা কি লিখেছিলাম, যে সকল, ইংরাজিটাও লিখি, অল এস ইজ পি, মানে কি সকল এস হয় পি। তাহলে এই যে সকল এস হয় পি, এটাকে আমরা কি কিভাবে ভেন ডায়াগ্রামে আঁকতে পারি দেখো। সকল এস হয় পি, দেখো আমরা এরম আঁকতে পারি, ধরো এটা এস বৃত্ত, তাহলে এই সকল এস হয় পি বলেছে, এই এস বৃত্তটা আমরা কি করলাম, এর উপরে আর একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তটা কি বৃত্ত না পি বৃত্ত। তাহলে আমাকে বলেছে সকল এস হয় পি, অর্থাৎ সকল এস হয় মানে সকল এসটাকে পি এর মধ্যে আনতে হবে। তাহলে দেখো সকল এস পি এর মধ্যে আছে কিনা, তাহলে সকল এস হয় পি আমরা এইভাবে আঁকতে পারি, এটা এক নম্বর আঁকতে পারি। আর আমরা কেমন আঁকতে পারি, ধরো এটা এস বৃত্ত, ধরো এটা এস বৃত্ত, তোমাকে কি বলছে সকল এস হয় পি, এই বৃত্তটাকেই আমি ধরো পি করলাম, এই বৃত্তটাকেই আমি আবার পি বৃত্ত করলাম, তাহলে এটা সকল এস হয় পি হয়ে গেল। ধরো এটা একটা জমি, এই জমিটারই রামেরও ভাগ আছে আবার শ্যামেরও ভাগ আছে, তাহলে একই জমি আমি নামেরও বলতে পারি শ্যামেরও বলতে পারি। ঠিক তাই এস এর উপরই আমি সেম বর্ডারে একটা বৃত্ত আঁকলাম, সেটাও পি বৃত্ত। তাহলে সকল এস হয় পি হলো কি হলো না, তাহলে এই যে সকল, এটা 2 নম্বর, সকল এস হয় পি, এক্ষেত্রে আমরা এই দুটো বৃত্ত কিন্তু আঁকতে পারি, এই দুটো ভেন ডায়াগ্রাম আমরা আঁকতে পারি। কি কি, একটা হচ্ছে এই ধরনের যে পি এর মধ্যে এস, আর একটা হচ্ছে এস পি কি একই বৃত্তের মধ্যে। নেক্সট দেখো 2 নম্বর কি বলেছিলাম, যে নো এস ইজ পি, মানে কোনো এস নয় পি। তাহলে কোনো এস নয় পি, এটাকে আমরা কেমন আঁকবো, চলো এখানে আঁকছি, দেখো কোনো এস নয় পি, তাহলে এটাকে আমরা কেমন আঁকতে পারি, বলছি কোনো এস, ধরো এটা এস বৃত্ত, বলছি কোনো এস পি হবে না, মানে এসে কোনোভাবে পি বৃত্তকে টাচ করলে হবে না, তার মানে পি বৃত্তটাকে আমাকে বাইরে রাখতে হবে। তাহলে এই যে বৃত্তটা, এই যে দুটো বৃত্ত, এর দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো এস পি নয়, অর্থাৎ এস আর পি হয়ে গেল আলাদা। নেক্সট দেখো আমরা আর একটা শিখিয়েছিলাম কি, সাম, অর্থাৎ পার্টিকুলার পজিটিভ যেটা, সাম এস ইজ পি, অর্থাৎ কোনো কোনো বা কিছু কিছু, ঠিক আছে, কোনো কোনো এস হয়, তখন লিখেছিলাম কিছু এস হয়, একই কোনো কোনো এস হয় পি। এই যে কোনো কোনো এস হয় পি মানে কি, মানে কোনো কোনো এস মানে কিছু এস হয় পি, ধরো এটা লিখলাম কিছু, একই ব্যাপার, তোমাদের বোঝার সুবিধার্থে কিছুটাও লিখে দিলাম, কিছু এস হয় পি। কিভাবে আঁকবো দেখো, ধরো এটা এস বৃত্ত, এটা এস বৃত্ত, আমাকে বলেছে কিছু এস হয় পি, অর্থাৎ আমি সমগ্র এসটাকে নিলাম না, আমি এস এর কিছু অংশটাকে পি বৃত্ত করলাম, মানে এই যে অংশটা এটা কিন্তু এসও আবার পিও, মানে এস এর কিছু অংশ পি হয়ে গেল। তাহলে এই ভেন ডায়াগ্রামটা আঁকা যায় না যায় না, এটা আঁকা যায়। আবার বলেছে দেখো আর কি কি ভেন ডায়াগ্রাম আঁকা যায়, যতগুলো ভেন ডায়াগ্রাম একটা প্রপোজিশনে আঁকা সম্ভব তোমাকে সব কটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা প্রথম প্রথম একটু কঠিন মনে হলো, যখন তোমরা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করবে বা আমার ক্লাসটা দেখো, আস্তে আস্তে এটা তোমার সব থেকে সোজা এবং সহজ মেথড মনে হবে এবং তুমি নির্ভুল ভাবে উত্তর করে আসতে পারবে। দেখো কোনো কোনো এস হয় পি, এটাকে আমরা কেমন ভাবে আঁকতে পারি, কিছু এস হয় পি, দেখো ধরো এটা এস বৃত্ত,
এটা এস বৃত্ত, তাহলে ধরো এটা এস এর জমি, এই জমির কিছু অংশ আমি পি কে দিলাম, সবটা নয় কিছু অংশ। তাহলে কি আমি বলতে পারি না যে কিছু এস হয় বি, কিছু এস হয় পি, এটাকে কি আমি এইভাবে আঁকতে পারি না পারি না? পারি। তাহলে এটাও আঁকা যায় কিছু এস হয় পি, ভালো করে দেখো কিছু এস হয় পি, সমগ্রটা কিন্তু পি নয়, এস এর এইটুকু অংশটা হচ্ছে পি। তাহলে কিছু এস হয় পি, এই স্টেটমেন্ট বা প্রপোজিশনের ক্ষেত্রে এই ভেন ডায়াগ্রামটা কিন্তু আঁকা যায়। আর একটা দেখো, ধরো কিছু এস হয় পি, আমি ধরো এটা আঁকতে পারি কি পারি না বলো? পি বৃত্তের মধ্যে এস বৃত্তটা, দেখো এটা স্বাভাবিকভাবে তোমার মনে হবে এই বৃত্তটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? না এখানে তোমাকে বলে যে কিছু এস পি, আর তুমি আঁকছো কি সকল এস হয় পি। তাহলে কিছু এস পি বলেছে, তুমি আঁকছো সকল এস হয় পি। তাহলে এক্ষেত্রে দেখো তোমার মনে হবে যে সকল এস হয় পি, এটা তো কোন কিছু এস পি তে যাচ্ছে না, কিন্তু এটাও হবে। অনেক স্টুডেন্ট এটাই সব থেকে বেশি ভুল করে, এই বৃত্তটা কিন্তু অনেকে আঁকে না বা মাথায় রাখে না। একটা কথা মনে রাখবে, যার সবটা তার কিছুটা তো বটেই। সকল এস হয় পি এর অর্থ কিছু এস হয় পি বলা যায়। একটা ভালো করে ভাবো, ধরো তুমি তোমার দেহের হাত একটা অংশ, পা একটা অংশ। এবার ধরো তুমি একটা তুমি একটা ঘরের ভেতরে আছো। তাহলে দেখো আমি যদি বলি যে তোমার হাতটা ঘরের ভেতরে আছে, এটা তো ঠিক, কেননা তুমি যেহেতু ঘরের ভেতরে আছো, তোমার দেহের সঙ্গে সঙ্গে তোমার সমগ্র দেহটা যেহেতু ঘরে আছে, তোমার দেহের অংশগুলোও ঘরে থাকবে। আমি তো বলতে পারি না যে তুমি ঘরে আছো মানে তোমার হাতটা বাইরে আছে, এটা আমি কখনোই বলতে পারি না। তাহলে তুমি যার সবটা তার কিছুটা বটেই, যার জন্যে আমরা কিন্তু কোনো কোনো বা কিছু এস হয় পি এর ক্ষেত্রে সকল এস হয় পি এই ভেন ডায়াগ্রামটা আঁকতে পারবো। এটা কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো স্টেটমেন্ট যদি কিছু এস হয় পি এই ধরনের স্টেটমেন্ট আসে, তখন এই ভেন ডায়াগ্রামটা যেন আমার মাথায় থাকে যে এটাও আঁকা যায়, সকল এস হয় পি এর অর্থও কিন্তু কিছু এস হয় পি, যার সবটা তার কিছুটা তো অবশ্যই বোঝায়। নেক্সট দেখো আর একটা কি বলেছিলাম, আমি এখানেই এঁকে দিচ্ছি। আর একটা বলা হয়েছিল যে সাম এস ইজ নট পি, মানে কিছু এস নয় পি। তাহলে কিছু এস নয় পি, এটাকে আমরা কেমন ভাবে আঁকবো? দেখো কিছু এস নয় পি, তাহলে এটা ধরো এস বৃত্ত, এস বৃত্তর কিছু অংশ পি নয় বলেছে, তাহলে আমি তো এটা আঁকতেই পারি না। ঠিক সাম এস, কিছু এস হয় পি, এটা যেমন কিছু এস হয় পি কেও বোঝায়, আবার কিছু এস নয় পি কেও বোঝায়। দেখো এই অংশটা কিন্তু পি এর, এস এরও পি এর, কিন্তু এই যে অংশটা এটা তো শুধু এস এর, তাহলে আমি এইটা তো আঁকতেই পারি কিছু এস নয় পি। তাহলে এই ভেন ডায়াগ্রামটা আঁকা যায়। আর কি আঁকা যায় কিছু এস নয় পি থেকে? দেখো কিছু এস নয় পি থেকে আমরা এটাও আঁকতে পারি যে ধরো এটা এস বৃত্ত, এর মাঝে আমি একটু পি কে দিলাম, ধরো এটা এস এর জমি, কিছু জমি আমি বিক্রি করলাম পি কে। তাহলে এইটুকু অংশ পি এর, বাকি অংশটা কিন্তু পি এর নয়। তাহলে আমি কিন্তু এই ভেন ডায়াগ্রামটা আঁকতে পারি কিছু এস নয় পি এর ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে কিছু এস নয় পি এর ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো ভেন ডায়াগ্রাম আঁকতে পারছি। কিন্তু দেখো এইটা হবে না, এই এই যে কিছু এস হয় পি এর ক্ষেত্রে যে 3 নম্বর ভেন ডায়াগ্রাম এঁকেছিলাম, এইটা এক্ষেত্রে হবে না। কেননা এইটা যদি আমি আঁকি তাহলে বোঝাচ্ছে সকল এস হয় পি, আর এখানে আমাকে বলছে কিছু এস নয় পি, তাহলে সকল এস হয় পি মানে কিছু এস নয় পি আমি কখনোই বলতে পারি না। তাই কিছু এস নয় পি এর ক্ষেত্রে আমরা এই দুটো ভেন ডায়াগ্রাম নিয়ে কাজ করবো। তাহলে বোঝা গেল যে সকল এস হয় পি এর ক্ষেত্রে আমরা এই দুটো ভেন ডায়াগ্রাম আঁকতে পারছি। ভালো করে দেখো, এই একটা আঁকতে পারছি, এই একটা আঁকতে পারছি। আচ্ছা, কোনো এস নয় পি এর ক্ষেত্রে আমরা একটা ভেন ডায়াগ্রামই আঁকতে পারছি, এস আর পি কে আলাদা। সাম এস মানে কিছু এস হয় পি এর ক্ষেত্রে আমরা 3টে ভেন ডায়াগ্রাম আঁকতে পারছি, আর কিছু এস নয় পি এর ক্ষেত্রে আমরা দুটো ভেন ডায়াগ্রাম আঁকতে পারছি। তাহলে এই ভেন ডায়াগ্রাম গুলোকে তোমাকে সঠিকভাবে আঁকলেই তুমি যথাযথ উত্তর দিতে পারবে। ঠিক আছে? তা এইটা গেল তোমার বেসিক পার্ট। এবার দেখো ভেন ডায়াগ্রাম থেকে কি কিরকম প্রশ্ন তোমাদের কাছে আসে, সেই কিছু প্রশ্ন আমি সলভ করার চেষ্টা করছি আজকে। একদম বেসিক কোশ্চেনগুলো তোমাদের কাছে তুলে ধরছি, কোনো অ্যাডভান্স কোশ্চেন নয়, বেসিক কোশ্চেনগুলো তোমরা দেখো। আচ্ছা, ফার্স্ট দেখো একটা স্টেটমেন্ট দিয়েছে, কনক্লুশন ঠিক যেমন বলেছিলাম সেই রকমই আছে। দেখো একটা স্টেটমেন্ট দিয়েছে,
তার সঙ্গে একটা কনক্লুশন দিয়েছে। স্টেটমেন্ট দুটো দিয়েছে, কনক্লুশন 5টা দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে স্টেটমেন্টগুলো এঁকে নেবো। স্টেটমেন্ট আঁকা হয়ে গেলেই এবার সেই স্টেটমেন্ট থেকে আমি ভেন মানে কনক্লুশনগুলো দেখবো যে যাচ্ছে ফলো করছে না করছে না। তাহলে দেখো আমাকে প্রথম কি বলেছে? অল আর্নস আর বিস, মানে সকল আর্নস হয় বিস। তাহলে সকল আর্নস হয় বিসকে আমি কিভাবে আঁকতে পারি? এই দেখো, ধরো এইটা আর্নস, তাহলে সকল আর্নস হয় বি, ওই যে অল এস ইজ পি বা সকল এস হয় পি, কেমন এঁকেছিলাম? সকল আর্নড হয় বিস, এটা একটা আঁকা যায়। আবার একটা কেমন আঁকা যায়? সকল আর্নড হয় বিস, মানে একই বৃত্তে আমি বিটাকেও আঁকলাম। তাহলে এই দুটো ভেন ডায়াগ্রাম আঁকা যাচ্ছে। আর সেকেন্ড কি বলেছে দেখো, অল বিজ আর ক্যাটস, অল বিজ আর ক্যাট, মানে সকল বিজ হয় ক্যাটস। তাহলে সকল বিজ হয় ক্যাটস, সকল বিজ হয় ক্যাটস, এটাকে আমি বিজের উপরে আবার ক্যাটসকে আঁকলাম। তো বিটাকে আমাকে ক্যাটসের মধ্যে রাখতে হবে। তাহলে এটাকেও আমি এখানে ক্যাটস করে দিলাম, অর্থাৎ এর উপরেই আমি ক্যাটসকে আঁকলাম। ঠিক আছে, তাহলে এই দুটো ভেন ডায়াগ্রাম আমরা পেলাম দুটো স্টেটমেন্ট থেকে। এবার এই দুটো ভেন ডায়াগ্রাম দেখতে হবে যে তোমার যে কনক্লুশনগুলো বলেছে সেগুলো ফলো হচ্ছে কিনা। এক্ষেত্রে একটা মনে রাখতে হবে, তোমার স্টেটমেন্টের ক্ষেত্রে যতগুলো ভেন ডায়াগ্রাম আঁকা সম্ভব প্রত্যেকটা ভেন ডায়াগ্রামে কনক্লুশন ফলো হতে হবে। ধরো এটাই ফলো হলো, এটাই ফলো হলো না, তাহলে আমি বলতে পারবো কনক্লুশনটা আনফলো, মানে ফলো বলতে পারবো না। অর্থাৎ দুটোতেই তোমাকে ফলো হতে হবে, তবে আমি বলতে পারবো এখানে কনক্লুশনটা ফলো হচ্ছে। তো প্রথম কনক্লুশন কি বলেছে দেখো, সাম আর্নস আর ক্যাট, মানে সাম আর্নস আর ক্যাট, কিছু আর্ন হচ্ছে ক্যাট। তাহলে এইখান থেকে দেখো কিছু আর্ন ক্যাটস বোঝাচ্ছে কিনা। অল আর্ন আর ক্যাটস, অল আর্ন আর ক্যাটস মানে কি বলেছিলাম? অল আর্ন আর ক্যাটস মানে কিন্তু সাম আর্ন আর ক্যাটস বলা যায়। এটা আমি কিন্তু শিখিয়েছি তোমাদের যে সকল আর্ন আর ক্যাটস মানে কিন্তু সাম আর্ন আর ক্যাটস বলা যায়। আবার এখানেও দেখো অল আর্ন আর ক্যাটস মানে আমি সকল আর্নকে ক্যাটস বলতে পারি। তাহলে দুটোতেই ফলো হচ্ছে, তাহলে অপশন এ কিন্তু ফলো হলো। তাহলে দেখো ওটা যদি আমরা না শিখতাম বা না জানতাম যে অল থেকে সামে আসা যায়, তাহলে কিন্তু এটাকে আমরা আনফলো করতাম, আর আনফলো করলেই আমাদের কিন্তু পরীক্ষায় কাটা হয়ে যেত। তাহলে আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে, অল আর্নস আর ক্যাটস, অল এস ইজ পি, মানে এটা যদি কনক্লুশনে অল এস ইজ পি থাকে তাহলেও ফলো, আর সাম এস ইজ পি থাকলে সেটাও ফলো। তাহলে অল থেকে সামে যাওয়া যায় কিন্তু সাম থেকে অলে আসা যায় না। দ্বিতীয় কি বলেছে দেখো, অল আর্নস আর ক্যাটস, সকল আর্নড হচ্ছে ক্যাটস। তাহলে সকল আর্নস আর ক্যাটস এটা তো হচ্ছেই, আমরা দেখতেই পাচ্ছি যে ক্যাটস এর মধ্যে আর্নস আছে, আবার আর্নস আর ক্যাটস এরা একই বৃত্তের মধ্যে আছে। তাহলে সকল আর্নস আর ক্যাটস আমি বলতেই পাচ্ছি, 2 নম্বরটাও ফলো করছে। তারপরে যে সাম আর্নস আর বিজ, এ দেখো অল আর্নড আর বিজ আমি দেখতে পাচ্ছি, অল আর্নড আর বিজ মানে কি সাম আর্নস আর বিজ বলা যায়। আবার দেখো এখানেও অল আর্নড আর বিজ, তাহলে এখানেও অল আর্নড আর বিজ মানেও আমি সাম আর্নস আর বিজ বলতে পারি। সাম বিজ আর ক্যাটস, এ দেখো অল বিজ আর ক্যাটস, অল বিজ আর ক্যাটস, অল বিজ আর ক্যাটস মানে আমি সাম, অল থেকে সামে আসা যায়। আবার অল বিজ আর ক্যাটস এখানেও আছে, তার মানে সামে আসা যায়, তার মানে চারেরটাও ফলো। পাঁচেরটা কি বলছে, অল বিজ আর ক্যাটস, অল বিজ আর ক্যাটস আমরা দেখতেই পাচ্ছি হয়ে বসে আছে, এখানেও অল বিজ আর ক্যাটস হয়ে আছে, তাহলে পাঁচেরটাও ফলো হচ্ছে। তার মানে এখান থেকে দেখো এই দুটো ভেন ডায়াগ্রাম থেকে 5টাই ফলো হলো। ঠিক আছে, নেক্সট চলো আর একটা দেখা যাক। এইগুলো যত প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু তত সঠিক হবে। দেখো কনক্লুশন সরি স্টেটমেন্ট, এখানে দেখো আবার দুটো দিয়েছি, একই স্টেটমেন্ট দিয়েছে, অর্থাৎ একই স্টেটমেন্টের উপরে আমরা করব কিন্তু কনক্লুশনটা একটু আলাদা। তাহলে একই স্টেটমেন্টের উপরে দেখো ঘুরিয়ে ফিরিয়ে কতভাবে দিয়েছি, তার তোমাদের সুবিধার জন্য। তো এটা আমরা আবার এঁকে ফেলি, অল আর্নস আর বিজ, অল আর্নস আর বিজ এটাও আঁকতে পারি, আবার অল আর্নস আর বিজ এটাও আঁকতে পারি। অল বিজ আর ক্যাটস, চলো অল বিজ আর ক্যাটস, অল বিজ আর ক্যাটস। এবার দেখো কি বলেছে, দেখো অল ক্যাটস আর আর্নড, অল ক্যাটস আর আর্নড, এই দেখো অল ক্যাটস আর আর্নড এটাই হচ্ছে, এটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর। অল আর্নস আর ক্যাটস, সরি অল ক্যাটস আর আর্নড এটাই হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে কি অল ক্যাটস আর আর্নড। এখানে দেখো সাম ক্যাটস আর আর্নড হয়ে গেছে, তাহলে সাম থেকে তো অলে আসা যায় না, তার মানে কনক্লুশন 1টা কি হলো, আনফলো হলো। অল ক্যাটস আর বিজ, অল ক্যাটস আর বিজ
দ্বিতীয়তে হচ্ছে, কিন্তু প্রথম ভেন ডায়াগ্রামটা অল ক্যাটস আর বিজ হচ্ছে না, এখানে সাম ক্যাটস আর বিজ হয়ে বসে আছে, তাহলে দ্বিতীয়টাও কি হলো, সরি আনফলো হলো। তারপরে অল বিজ আর আর্নস, এই দেখো অল বিজ আর আর্নস এখানে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে না, অল বিজ আর আর্নস এটাই হচ্ছে না, এখানে সাম বিজ আর আর্নস হয়ে আছে, তাহলে তিনেরটাও কাটা। চারেরটা কি বলেছে, সাম ক্যাটস আর আর্নড, সাম ক্যাটস আর আর্নড, এই দেখো সাম ক্যাটস আর আন্ট হয়ে বসে আছে, সাম ক্যাটস আর আন্ট এইখানে ফলো করছে, আর অল ক্যাটস আর আন্ট মানেও আমি সাম ক্যাটস আর আন্টে যেতে পারি, তার মানে দুটোতেই ফলো করছে, চারেরটা ঠিক। পাঁচেরটা গেলো দেখো সাম ক্যাটস আর বিজ, কিছু ক্যাটস বিজ, সাম ক্যাটস আর বিজ, এখানে হচ্ছে সাম ক্যাটস আর বিজ, আর এখানে অল ক্যাটস আর বিজ আছে, মানে অল থেকে আমি সামে যেতে পারি, অর্থাৎ সাম ক্যাটস আর বিজ বোঝায়, তাই জন্য আমি পাঁচেরটাও ঠিক করলাম। এবার হচ্ছে সাম বিজ আর আর্নস, সাম বিজ আর আর্নস, সাম বিজ আর আর্নস, দেখো সাম বিজ আর আর্নস হচ্ছে সাম বিজ আর আর্নস, আবার এখানে দেখো অল বিজ আর আর্নস মানেও কিন্তু সাম বিজ আর আর্নস বলা যায়, তার মানে ছয়েরটা ফলো করলো। তাহলে এখানে কি হলো, তিনটে আনফলো আর লাস্ট তিনটে ফলো, বোঝা গেল। নেক্সট দেখো, আবার দেখো একই স্টেটমেন্ট কিন্তু কনক্লুশন এখানে আলাদা, যতভাবে তোমাদের বোঝানো যায় সেইভাবেই তুলে ধরা হয়েছে। চলো আবার আঁকি, অল আর্নস আর বিজ, এখানেও ধরো আঁকো, অল আর্নস আর বিজ। আচ্ছা চলো এখানে করো অল বিজ আর ক্যাটস, অল বিজ আর ক্যাটস। এবার কনক্লুশন কি বলেছে দেখো, বলেছে সাম আর্নস আর নট বিজ। এই ক্ষেত্রে একটা কথা তোমাদের শিখিয়ে রাখি, আমাকে তো কনক্লুশনে আসতে হচ্ছে কিসের উপরে ভিত্তি করে, এই দুটো স্টেটমেন্ট সব সময় মনে রাখবে, এটা একদম লিখে নাও নোট করে একদম, কি না স্টেটমেন্ট যদি পজিটিভ হয় কনক্লুশন কখনো নেগেটিভ হবে না, হবে না, অর্থাৎ স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে কনক্লুশন নেগেটিভ দেখলেই তাকে আনফলো করবো, কারণ পজিটিভ থেকে নেগেটিভে আসা যায় না। একদম বাস্তব দৃষ্টান্ত দেখে নাও, কি বলেছে দেখো, সাম আর্নস আর নট বিজ, সাম আর্নস আর নট বিজ, আমি সাম আর্নস আর নট বিজ এইখানে ফলো করছে, কিন্তু এটাই ফলো হচ্ছে কি, হচ্ছে না, দুটোতেই ফলো হতে হবে, তাই জন্য এখানে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা নট দিয়ে আছে না, প্রত্যেকটা আনফলো, অর্থাৎ একদম বেদ বাক্যের মতো মনে রাখবে যে স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে কনক্লুশন নেগেটিভ দেখবো আর কাটবো, কনক্লুশন কখনো নেগেটিভ হতে পারে না, এটা একদম স্টার দিয়ে লিখে নাও। স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে, স্টেটমেন্ট এই দুটো স্টেটমেন্টের মধ্যে যদি একটা নেগেটিভ থাকতো তাহলে এগুলো আমরা দেখতাম, হলেও হতে পারতো, কিন্তু যেহেতু দুটো স্টেটমেন্টই পজিটিভ, কনক্লুশন নেগেটিভ থাকলেই সেটা কাটা হবে, ফলো কোনো দিন হবে না, ঠিক আছে, তাই জন্য এখানে কি হয়ে গেল, প্রত্যেকটা আনফলো হবে, দেখো প্রত্যেকটাই নট আছে, প্রত্যেকটাই নট, কিন্তু এখানে একটাও স্টেটমেন্টে নট বা নেগেটিভের চিহ্ন মাত্র নেই, তাই জন্য স্টেটমেন্ট যদি পজিটিভ হয় কনক্লুশন নেগেটিভ হবে আর আমরা তাকে আনফলো বলবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরীক্ষায় যেমন আসে, ঠিক না, পরীক্ষায় দেখো এই ধরনের তোমরা দেখতে পাবে, অর্থাৎ এখানে একটা তোমার অ্যান্সারের অপশন দিয়ে দেয়, ঠিক আছে, যে তোমার যদি এক নম্বরটা ফলো করে তাহলে আমরা এ অ্যান্সারে দাগ দেয়, অর্থাৎ এ বি সি সি সরি সি ডি এইভাবে তো থাকে, তাহলে ধরো অপশন এ আমরা গোল পাকিয়ে আসবো, বা অপশন বি কখন গোল পাকাবো, তার জন্য এরকম একটা ডিরেকশন তোমাকে দিয়ে দেয়, যে তোমাকে কি বলছে দেখো, যদি কনক্লুশন এক একটা ঠিক হয়, এই যে কনক্লুশন আছে না দুটো, এক আর দুই, যদি শুধুমাত্র এক ঠিক হয় তাহলে আমরা এ উত্তর করব, যদি দুই হয় তাহলে বি করব, আইদার, এই আইদারের কেসটা তোমাদের এখনো শেখায়নি, এটা আমি পরের ক্লাসে করাবো, আইদার অর কখন হয়, ঠিক আছে। আচ্ছা যদি তোমার নাইদার কনক্লুশন ওয়ান নট টু, মানে একও হচ্ছে না দুইও হচ্ছে না, তাহলে আমরা ডি করব, আর যদি দুটোই ঠিক হয় তাহলে আমরা অপশন ই করব। তাহলে দেখো প্রথমে আমি এটা কি বলেছে, স্টেটমেন্টটা কি বলেছে, অল মেন আর ডগ, তাহলে অল মেন আর ডগ, তাহলে আমি এখানেও এঁকে নেবো অল মেন আর ডগ, অল ডগ আর ক্যাট, তাহলে কি হবে, অল ডগ আর ক্যাট, অল ডগ আর ক্যাট, এখান থেকে আমরা কনক্লুশন অল মেন আর ক্যাট, দেখো অল মেন আর ক্যাট হচ্ছে,
আবার এখানে কি অল মেন আর ক্যাট হচ্ছে, তার মানে কনক্লুশন 1 ফলো করছে। অল ডগ আর ক্যাট, দেখো অল ডগ আর ক্যাট হচ্ছে, এখানে অল ডগ আর ক্যাট হচ্ছে, মানে দুটোই ফলো করছে, তাহলে দুটো ফলো করলে কি হয়ে যায় অপশন, অপশন ই হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট দেখো স্টেটমেন্ট কি বলছে, অল ফিল্ম স্টার আর প্লেব্যাক সিঙ্গার। চলো, অল ফিল্ম স্টার আর প্লেব্যাক সিঙ্গার, এটা এফ করে দিই। অল ফিল্ম স্টার আর প্লেব্যাক সিঙ্গার, এখানেও আমি লিখি অল ফিল্ম স্টার আর প্লেব্যাক সিঙ্গার। আর অল ফিল্ম ডিরেক্টর আর ফিল্ম স্টার, অল ফিল্ম ডিরেক্টর আর ফিল্ম স্টার, অল ফিল্ম ডিরেক্টর আর ফিল্ম স্টার। তাহলে এটা কি ছিল, ফিল্ম স্টার ছিল, এটা দেখো ফিল্ম, এটাও তো ফিল্ম স্টারই ছিল, কেননা ফিল্ম ডিরেক্টর নাহলে বুঝতে পারবো না দুটোই এফ লিখলে। অল ফিল্ম ডিরেক্টর আর ফিল্ম স্টার বলেছে, তাহলে অল ফিল্ম ডিরেক্টরটাকে আমি এর ভেতরে লিখলাম। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, তোমাকে বলেছে অল ফিল্ম ডিরেক্টর আর ফিল্ম স্টার, তাহলে ফিল্ম স্টারের মধ্যে ফিল্ম ডিরেক্টর থাকবে। আর এখানে আমি অল ফিল্ম ডিরেক্টর আর ফিল্ম স্টার, এখানে আমি ফিল্ম ডিরেক্টর করে দিলাম, কেন ফিল্ম স্টারের উপরই আমি সেই ভিত্তির উপরই ফিল্ম ডিরেক্টরকে আঁকলাম। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি কনক্লুশন পড়ছি, অল ফিল্ম ডিরেক্টর আর প্লেব্যাক সিঙ্গার, অল ফিল্ম ডিরেক্টর প্লেব্যাক সিঙ্গার হচ্ছে, আবার অল ফিল্ম ডিরেক্টর প্লেব্যাক সিঙ্গার হচ্ছে, তাহলে কনক্লুশন 1 ঠিক। অল সরি সাম ফিল্ম স্টার আর ফিল্ম ডিরেক্টর, সাম ফিল্ম স্টার আর ফিল্ম ডিরেক্টর, এই দেখো সাম ফিল্ম স্টার আর ফিল্ম ডিরেক্টর, এটা তো বোঝা যাচ্ছে কারণ ফিল্ম স্টারের কিছু অংশ ফিল্ম ডিরেক্টর। আর অল ফিল্ম স্টার আর ফিল্ম ডিরেক্টর মানে আমরা কিন্তু সাম বলতে পারি, অল থেকে সামে আসতে পারি, তাহলে এখানেও দুটো ঠিক হচ্ছে, মানে অপশন ই হয়ে গেল উত্তর। ঠিক আছে, তোমরা এগুলো নিজে করার চেষ্টা করবে, তারপরে আমার দেখবে ভিডিওটা পজ করে করবে। নেক্সট দেখো 3 নম্বর কি বলেছে, একদম বেসিক কোশ্চেন গুলো তোমাদের করাচ্ছি। অল পেন আর রোড, এ দেখো অল পেন আর রোড। আচ্ছা, এখানেও আমি করলাম অল পেন আর রোড। অল রোড আর হাউস, অল রোড আর হাউস, অল রোড আর হাউস। তাহলে বলছে অল হাউস আর পেন, অল হাউস আর পেন, দেখো অল হাউস আর পেন এখানে হচ্ছে, কিন্তু এখানে সাম হাউস আর পেন হয়ে গেছে, মানে অপশন এ যাচ্ছে না, অপশন প্রথমে একটা যাচ্ছে না, কনক্লুশন 1। সাম হাউস আর পেন, সাম হাউস আর পেন, দেখো সাম হাউস আর পেন যাচ্ছে, আর এখানে অল হাউস আর পেন মানে আমরা সাম হাউস আর পেন বলতে পারি, তার মানে শুধুমাত্র দুয়েরটা ঠিক হলো, তাহলে শুধুমাত্র দুয়েরটা ঠিক হলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো 4এরটা কি বলেছে, অল হার্টস আর মেনশন, দেখো অল হার্ট আর মেনশন, আবার আমি এখানেও লিখলাম অল হার্ট আর মেনশন। আর বলছি অল মেনশন আর টেম্পল, টেম্পল, এখানেও আমি টেম্পল করে দিলাম। এবার যে সাম টেম্পল আর হার্টস, দেখো সাম টেম্পল আর হার্টস এটা বোঝাচ্ছে সাম টেম্পল আর হার্টস, অল টেম্পল আর হার্টস মানেও সামে যাওয়া যায়, তাহলে এক একটা ঠিক। অল মেনশন আর টেম্পল, দেখো অল মেনশন আর টেম্পল হচ্ছে, অল মেনশন আর টেম্পল এখানে বোঝাচ্ছে কেউ টেম্পলের মধ্যে মেনশনটা আছে, আর এখানেও তো আছে অল টেম্পল আর মেনশন, সরি এইটা সাম টেম্পল আর মেনশন। আচ্ছা, 2 নম্বর সাম টেম্পল আর মেনশন, দেখো সাম টেম্পল আর মেনশন, সাম টেম্পল আর মেনশন হচ্ছে, সাম টেম্পল আর মেনশন বুঝতে পারছো, সাম টেম্পল অর্থাৎ এই যে টেম্পলের মধ্যে কিছু অংশ মেনশন, তাহলে সাম কিছু টেম্পল মেনশন আমরা বলতে পারি, আবার অল টেম্পল মেনশন মানেও কিছু বলতে পারি, তাহলে দুয়েরটাও ঠিক, তাহলে বোথ ঠিক, বোথ ঠিক মানে হচ্ছে অপশন ই হয়ে গেল উত্তর। নেক্সট দেখো অল ওয়াটার আর ডিভাইন, আচ্ছা দাঁড়াও, অল দেখো অল ওয়াটার আর, চলো অল ওয়াটার আর ডিভাইন, ঠিক আছে, অল ওয়াটার আর ডিভাইন, তারপর যে অল টেম্পল আর ডিভাইন। আচ্ছা, অল ওয়াটার আর ডিভাইন, ওয়াটারের মধ্যে ডিভাইন, আর অল টেম্পল আর ডিভাইন, টেম্পলে ডিভাইনের মধ্যে টেম্পল, ঠিক আছে, তাহলে আমি এখানে ছোট্ট করে আঁকলাম অল টেম্পল আর, দেখো তোমার বোঝার সুবিধার্থে অল টেম্পল আর ডিভাইন করলাম, আর অল টেম্পল আর ডিভাইন, অল টেম্পল মানে টেম্পলের উপরই ডিভাইনের উপরই টেম্পল করে দিলাম, আর এখানে ডিভাইনের মধ্যে টেম্পলটাকে আঁকলাম। এবার কি বলছে দেখো, বলছে অল ওয়াটার আর টেম্পল, অল ওয়াটার আর টেম্পল, অল ওয়াটার আর টেম্পল এখানে হচ্ছে, কিন্তু অল ওয়াটার আর টেম্পল এখানে হচ্ছে, এখানে সাম ওয়াটার আর টেম্পল বোঝাচ্ছে, তাহলে কনক্লুশন 1 কাটা। অল টেম্পল ইজ ওয়াটার, অল টেম্পল ইজ ওয়াটার হচ্ছে, অল টেম্পল ইজ ওয়াটার দুটোতেই হচ্ছে, মানে অপশন দুয়েরটা হচ্ছে ঠিক, তাহলে শুধুমাত্র দুয়েরটা ঠিক হয়ে অপশন বি হয়ে গেল উত্তর। ঠিক আছে, তো দেখো নেক্সট এই 5টাই তোমাদের আজকে করালাম, এর আগে দুটো করানো হয়েছে,
তো একদম বেসিক পার্টটা তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যারা নতুন আছো, যাদের ভেন ডায়াগ্রাম নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাবে যে স্যার এইখানটা বুঝতে পারিনি, এইখানটা অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেখানটা আরো ভালো করে যাতে বোঝানো যায় বা আরো কিছু উদাহরণ দিয়ে বোঝানো যায় সেইটা আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এরপর নেক্সট আমি কিছু অ্যাডভান্স সিলোজিমের কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো তোমাদের সামনের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। আরো কিছু অ্যাডভান্সও করাবো যাতে তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যায়। এরপর প্রবাবিলিটির আছে, সেগুলোও তোমাদের শিখতে হবে। তো পার্ট পার্ট করে নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও বিভিন্নভাবে উপকৃত হয়। আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়েছে নতুন, সামনে এসএসসি জিডির একটা অফলাইন ব্যাচ শুরু হবে। আমরা অনলাইনও চেষ্টা করছি। তোমাদের মধ্যে যদি তোমরা অনলাইন করতে চাও ক্লাস, আমাদের কাছে তোমরা কমেন্টে বলতে পারো, তাহলে আমরা অনলাইন ক্লাসটা তোমাদের নিয়ে শুরু করতে পারি। আর এছাড়া অফলাইন তো আছেই তোমাদের, আমাদের পান্ডুয়ার কাছাকাছি তোমাদের যারা আছো তারা অফলাইন ক্লাসে অবশ্যই আসতে পারো। এখানে সমস্ত বিষয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করানো হয়। প্রচুর অনেক ছেলে চাকরিও পেয়েছে এখান থেকে, এবং আশা করি তোমরাও পাবে। সেইভাবেই তোমাদের ট্রেনিংটা দেওয়া হবে। তো আজকে সিলোজিমের বেসিক পার্ট নিয়ে তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।